আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। টার্নিং পয়েন্ট হতে পারে তারেক ইউনূস বৈঠক জানালেন ফখরুল। সিদ্ধান্তের এখতিয়ার দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। সবার মতামতেই হতে হবে করিডোরের মতো ভূ রাজনৈতিক সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের উদ্যোগ প্রকাশের তাগিদ। কোনো কথার সাথে কোনো কথার মিল নাই, এক ধরনের পরস্পর বিরোধিতা করেছেন তারা। মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কের বিষয়, জাতিসংঘের সাথে আমাদের সম্পর্কের বিষয়, কাজে এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু স্পর্শকাতরতা আছে এবং সেই ক্ষেত্রে আছে বলেই সেগুলো নিয়ে পরিষ্কার করা উচিত। ছাড়পত্র পেয়েও চক্ষু হাসপাতাল ছাড়ছেন না। জুলাই আন্দোলনে আহত অনেকেই। শয্যা সংকটে চিকিৎসা থেকে বঞ্চিত সাধারণ রোগী। অস্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ। মাথা সিরা পড়তাছে, না থাকি বইয়া থাকবার, না থাকি খালিয়া থাকবার। ভর্তি করছে, সিট নাই। তাড়াতাড়ি মনে হয় চিকিৎসা দিলে আমাদের ভালো হতো। চামড়া কেনা বেচায় নৈরাজ্য। আড়তদারদের কারসাজিতে মৌসুমী ব্যবসায়ীরা ধরাশায়ী। চামড়ার কোনো হিসাব নাই, চামড়া মানে মূল্যই দেয় না এখানে। আমরা কিছু পরিমাণ যেগুলো ভালো মাল ছিল বিক্রি করছি, আর প্রায় 100-150 মতো আমরা চামড়া ফেলে দিচ্ছি। পাচার রোধে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টা21 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে সোমবার সন্ধ্যা 7:30টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসুসকে তথ্যটি নিশ্চিত করেছেন। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময়ে তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। বর্তমান পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে লন্ডনে তারেক ইউনূস বৈঠক, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার দিয়েছে স্থায়ী কমিটি। সকালে রাজধানীর গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল। এ সময় তিনি জানান, 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে ডক্টর ইউনূসের সাথে হবে তারেক রহমানের বৈঠক। বিএনপির মহাসচিবের আশাবাদ, এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান আসতে পারে। তিনি আরও বলেন, স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এই বৈঠক থেকে অনেক কিছুর ডাইমেনশনে হতে পারে বলেও জানান মির্জা ফখরুল। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। করিডোর ইস্যুতে সরকারের দায়িত্বশীলদের ভিন্ন ভিন্ন বক্তব্য বিভ্রান্তি তৈরি করেছে বলে
মনে করেন বিশ্লেষকরা। কারো কারো মতে প্রধান উপদেষ্টার সবশেষ বক্তব্যেও বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়নি। সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে বিষয়টি স্পষ্ট করা উচিত। রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের কোনো উদ্যোগ থাকলে তাও প্রকাশ করা উচিত। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় গলার কাটা। রাখাইনে বিদ্রোহীদের শক্ত অবস্থান তা আরও বাড়িয়েছে। রাজপথ থেকে গণমাধ্যমের আলোচনার টেবিলেও বিতর্কের ঝড় তুলেছে মানবিক করিডোর। পক্ষে বিপক্ষে ভূ রাজনীতির সমীকরণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, জাতিসংঘের প্রতিনিধি সহ দায়িত্বশীলদের বক্তব্যের পর তা আরও ডালপালা ছড়িয়েছে। সবশেষ প্রধান উপদেষ্টা জানালেন করিডোর নিয়ে অপপ্রচার চলছে। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। তার এই বক্তব্যে কতটা পরিষ্কার হলো করিডোর বা প্যাসেজ নিয়ে বাংলাদেশের অবস্থান? কোনো কথার সাথে কোনো কথার মিল নাই। এক ধরনের পরস্পর বিরোধিতা করেছেন তারা, এবং এটা করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যে সম্পূর্ণভাবে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন তার মধ্য দিয়ে রাজনৈতিক উপাদানটার জবাব আমরা হয়তো পেলাম, কিন্তু এখানে একটা আইনগত বিষয়ও আছে। মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কের বিষয়, জাতিসংঘের সাথে আমাদের সম্পর্কের বিষয়, কাজে এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু স্পর্শকাতরতা আছে, এবং সেই ক্ষেত্রে আছে বলেই সেগুলো নিয়ে পরিষ্কার করা উচিত দেশে বিদেশে। বিশ্লেষকরা বলছেন মানবিক করিডোর বা প্যাসেজ আলোচনা সরকারই শুরু করেছে, তাই সকলের আস্থা অর্জনে সরকারকেই পরিষ্কার করতে হবে। তাদের মতে ভূ রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী, তাই বড় সিদ্ধান্ত নেয়ার আগে সবার মতামত নেওয়া জরুরি। এখন কেউ যদি মনে করেন যে এই সরকারটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো শুধুমাত্র 3 মাসে এসে নির্বাচন আয়োজনের জন্যই তারা আছেন, তাহলে আমার ধারণা এখানে বোধহয় একটু ব্যাখ্যাগত সমস্যা থাকতে পারে। এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা অনেক দায়িত্বই স্বাভাবিক সরকারের মতোই পালন করছেন। তবে যে বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব রাখে, জাতীয় স্বার্থের বিষয়গুলো জড়িত থাকে, সেখানে বোধহয় একটুখানি সাবধানতা অবলম্বন করাটাই আমার মনে বুদ্ধিমানের কাজ। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত 271 কিলোমিটারের। অন্যদিকে ভারতের সাথে রয়েছে 4156 কিলোমিটারের সীমান্ত সম্পর্ক। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার সন্ধ্যা 7টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা। এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা। দেরিতে ক্যাম্পে যোগ দিলেও দলের সবার সাথে ভালোভাবেই মানিয়ে নিয়েছে সমিত সোম। অন্যদিকে ম্যাচটা কঠিন হলেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী সিঙ্গাপুর খেলবে বলে জানিয়েছেন দলের কোচ। এই ম্যাচে জয় পেলেই খুলে যাবে এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার দুয়ার। অবশ্য হামজা সমিতদের আসার পরই সেই স্বপ্নটা আরও দৃঢ় হয়েছে দেশের ফুটবল ভক্তদের। সেই লক্ষ্যেই অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন জামাল হামজারা। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জয় বাড়িয়েছে আরও আত্মবিশ্বাস। সেটা কাজে লাগিয়ে ভক্তদের জয় উপহার দিতে দৃঢ় প্রত্যয়ী ক্যাব্রেরা শিশুরা। অন্যদিকে ছেড়ে কথা বলতে নারাজ সিঙ্গাপুর পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার প্রত্যাশা সফরকারীদের। Oh, this is a hard question because I'm not sure after the game, so we come result for another asset. বাংলাদেশ দলকে সম্মান করি। আমাদের অ্যাওয়ে ম্যাচ, অবশ্যই চাপ থাকবে, তবে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলবো। জয়ের জন্যই মাঠে নামবো আমরা। চমৎকার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ভুটান ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। আমরা প্রস্তুত সিঙ্গাপুরের জন্য। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সবশেষ আপডেট জানবো। জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মেহেদি নাইম। দুপুর 2টা থেকে স্টেডিয়ামের গেট দর্শকদের জন্য খোলার কথা রয়েছে। এই মুহূর্তে স্টেডিয়াম এলাকায় দর্শক সমাগম কেমন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানতে চাই আমরা। ইশরাত, আজকে কিন্তু ঐতিহাসিক একটা দিন। আজকে কিন্তু ফুটবল উৎসবের দিন। বাঙালি যে ফুটবল ক্ষুধা, সেই ক্ষুধা যে কতটুকু, এটা কিন্তু আসলে আমরা গত 1-1.5 দশক ধরে দেখতে পাচ্ছিলাম না। সেটাই কিন্তু আজকে আমরা দেখব এই জাতীয় স্টেডিয়ামে। আমি ঠিক এই মুহূর্তে আছি জাতীয় স্টেডিয়ামের প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু মানুষ উপচে পড়া ভিড়। ধীরে ধীরে কিন্তু মানুষের
আগমন এই জাতীয় স্টেডিয়ামে বাড়ছে এবং যে নিরাপত্তা ব্যবস্থার কথা আপনি জিজ্ঞেস করলেন সেই নিরাপত্তার জন্যই কিন্তু সব দর্শকরা বাইরে আছেন এবং টিকিট স্ক্যান করে করে কিন্তু দুপুর 2টা থেকে এই জাতীয় স্টেডিয়ামে কিন্তু দর্শকরা প্রবেশ করতে পারবেন। একটু জানিয়ে দিতে যাচ্ছি দর্শকদের যে আসলে যেই বিষয়গুলো আজকে যারা মাঠে খেলা দেখতে আসবেন তাদেরকে লক্ষ্য করতে হবে। প্রথমেই হচ্ছে গিয়ে কোনো প্রকার ভুয়া টিকিট কিংবা কালোবাজারি টিকিট কিন্তু কোনোভাবেই নিয়ে এই মাঠে প্রবেশ করা যাবে না। সেটা ধরা পড়লে কিন্তু সরাসরি জেলে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। গতকাল যেটা বাফুফে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে। আপনারা জানেন যে নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার। আশপাশে এলাকা এখনই পুলিশের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, সোয়াট টিম, ডগ স্কোয়াড, ডিটেকটিভ ব্রাঞ্চ এবং যত ধরনের আসলে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া সম্ভব কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন এই বিগ ম্যাচকে সামনে রেখে না হয় সেজন্য কিন্তু নিশ্চিত নিরাপত্তার একটা চাদর বিছিয়ে রাখা হয়েছে চারপাশে। সেই নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু বাফুফে নির্দেশনা দিয়ে দিয়েছে মাঠে কিন্তু কোনো প্রকার ব্যাগ কিংবা বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী আনা যাবে না। এগুলো আনলে কিন্তু ঢুকতে পারবে না এবং অবশ্যই 5টার মধ্যে স্টেডিয়ামের গ্যালারিতে প্রবেশ করতে হবে। কারণ আপনারা জানেন আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা হয়তো খেলার আগেই শুরু হবে। তারপর খেলার মাঝ বিরতিতে একটা লেজার লাইট শো আছে, কনসার্ট আছে যেখানে জেফার মুজা গান গাবেন এবং থিম সং গাবেন ইমন চৌধুরী। তো সব মিলিয়ে হচ্ছে গিয়ে যেই ঈদের ছুটিতে বাংলাদেশের মানুষকে একটা ফুটবল জয় উপহার সিঙ্গাপুর বিপক্ষে আজকে এফসি এশিয়ান বাছাই পর্বের যে ম্যাচ আছে সন্ধ্যা 7টায় সেটা কিন্তু জয় উপহার দিতে চায় বাংলাদেশ। আপনি জানেন যে গতকালকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুই দলই কিন্তু প্র্যাকটিস সেরেছে এই জাতীয় স্টেডিয়ামে এবং জয়ের যে লক্ষ্য বলেছেন হাভিয়ের ক্যাব্রেরা সেই জয়ের লক্ষ্য 16 কলা পূর্ণ করতে সব ধরনের চেষ্টা করবে। সমিতির উদ্বোধন হবে, অভিষেক হবে আজকে এই মাঠে। হামজা চৌধুরী দেশের মাটিতে দ্বিতীয় ম্যাচ খেলবে। আপনি জানেন যে গত ম্যাচে সে গোল করেছিল। সোহেল রানা থাকছে কিনা সেটা এখন নিশ্চিত নয়, তবে সব মিলিয়ে বাংলাদেশের যে বেস্ট 11 আছে সেটাই হাভিয়ের ক্যাব্রেরা আজকে সিঙ্গাপুরের বিপক্ষে সব মিলিয়ে বিশেষ একটি দিন। আজ ধন্যবাদ আপনাকে নাইম। সিঙ্গাপুরের বিপক্ষে 10 মিনিটের জন্য হলেও খেলতে চান জামাল ভুঁইয়া। বাংলাদেশ অধিনায়ক বললেন খেলতে না পারাটা তার জন্য বেদনার, তবে দিন শেষে সবার আগে দল। ভুটান ম্যাচে দেশের জার্সিতে হামজার প্রথম গোল এলো যার কল্যাণে, সেই জামাল কি সুযোগ পাবেন সিঙ্গাপুর ম্যাচের শুরুর একাদশে, নাকি মাঝ মাঠে হামজার সাথে জুটি বাঁধবেন সমিত? দেশের জার্সিতে হামজার প্রথম গোলের দৃশ্যটা এখনো তরতাজা। যতবার ঘুরে ফিরে আসবে সেই গোলের গল্প, ততবারই সামনে আসবেন ওই গোলের পেছনের রূপকার জামাল ভুঁইয়া। আলোর মশাল হাতে লাল সবুজের ফুটবলে সামনে থাকার মানুষ তিনি। প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে ডেনমার্ক থেকে এদেশে এসে হয়ে উঠেছিলেন ভরসার নাম। তবে সময়ের খেলায় সেই জামাল এখন প্রিয় জার্সিতে খেলতে না পারার বেদনার গল্প শোনান। আমি এসে খেলোয়াড়, আমি খেলতে চাই, আমি সবসময় খেলতে চাই। Even if I get 10 minutes or if I get 60 minutes or whatever I get, I'm খেলতে চাই. So this is my job. Of course, if you cannot do your job, then it's painful. But end of the day, it's the team who comes first. ঢাকার মতোই প্রেস কনফারেন্সের ছবিটা ছিল শিলংয়েরও। কোচ হাভিয়ের ক্যাব্রেরার সাথে সেবারও সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। কিন্তু মার্চে ভারতের বিপক্ষে সেই ম্যাচে 1 মিনিটের জন্য খেলার সুযোগ পাননি JB6। এরপর ভুটানের সাথে সুযোগ পেয়েই ঘরের মাঠে হামজার প্রথম গোলের সারথি হলেন সেই জামাল। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে আবারও অনেকের মনে প্রশ্ন, শুরুর একাদশে সুযোগ পাবেন তো জামাল ভুঁইয়া? এই ম্যাচটাকে ঘিরে আপনাদের প্ল্যান। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জামালের পজিশনে ভারতের বিপক্ষে খেলেছিলেন হামজা চৌধুরী। ঘরের মাঠে ভুটান ম্যাচে হামজার সঙ্গে মাঝ মাঠে ছিলেন জামাল। তবে দলের নিয়মিত অধিনায়ক হয়েও সিঙ্গাপুর ম্যাচে জামালের জায়গা নিয়ে শঙ্কা থাকার মূল কারণ সমিত সোম। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে সমিতের, আর তাই মাঝ মাঠে হামজা সমিত জুটি বাঁধলে জায়গা হারাতে পারেন জামাল। তাই তো এই বাস্তবতা জেনেই অন্তত 10 মিনিটের জন্য হলেও সিঙ্গাপুর ম্যাচে মাঠে নামার আকুতি জামাল ভুঁইয়ার। হয়তো দেশের মানুষকে আরও একটা গোল উৎসবে মাতিয়ে পেছনের গল্প হয়েই থাকতে চান টর্চ বেয়ারার মিস্টার জামাল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বাংলাদেশ এশিয়ান কাপ খেলছে এই স্বপ্নে বিভোর বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার
জাহিদ হাসান এমিলি। সিঙ্গাপুর ম্যাচে 4-2-3-1 ফরমেশনে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। হামজা, ফাহমিদুলরা থাকলেও ফুটবল যে দলগত খেলা সেটি মনে করিয়ে দিলেন এই সাবেক ফুটবলার। সেই সাথে চোখ রাখতে বললেন সিঙ্গাপুরের এসকান ফান্দির উপর। জামাল ভুঁইয়াকে দিয়ে শুরু, এরপর তারিক কাজী, হামজা জোহরের পর সর্বশেষ সংযোজন সমিত সোম, যাদের দিয়ে নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশের ফুটবল। স্বপ্ন দেখছে এশিয়া কাপ খেলার। জামাল হামজারা এশিয়া কাপে খেলছে সেই স্বপ্নে বিভোর জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি, যেখানে হামজাই এমিলির কাছে ট্রাম্প কার্ড। এটা তো আমরা অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুই জায়গাতে ইম্প্যাক্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি, এবং নট অনলি হামজার পরে কিন্তু ফাহমিদুল, সমিত সোম তারাও কিন্তু এর সাথে সাথে ইনক্লুড হয়েছে। সুতরাং এখন কিন্তু হাইপটা অনেক উপরে চলে গেছে এবং মানুষের এক্সপেকটেশন কিন্তু আপনি জানেন এখন যে আমরা এশিয়া কাপ খেলবো এরকম একটা অবস্থায় চলে গিয়েছে। হামজার ইনক্লুশন দলের ভিতরে যেমন একটা বড় ইম্প্যাক্ট অন দ্য ফিল্ড তৈরি হয়েছে, অফ দ্য ফিল্ডও প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা অন্যরকম মোটিভেশন তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি এইটাকে এখন ক্যাশ করতে হবে, ক্যাশ করে আমাদের পরবর্তী স্টেপগুলি নিতে হবে। স্কোয়াড সাজানো নিয়ে মধুর সংকটে পড়েছেন কোচ হাভিয়ার ক্যাব্রেরা। সমিত সোম আসার পরই কাকে খেলাবেন, কাকে বসাবেন এই নিয়ে অনেক অঙ্ক কষতে হচ্ছে এই স্প্যানিয়ার্ডকে। এর সমাধানে 4-2-3-1 ফরমেশনে খেলার পরামর্শ দিলেন এই সাবেক। দুইটা চেঞ্জ আমার কাছে মনে হয় যে স্পেশালি খুবই দরকার। আপনি যদি হোল্ডিং মিডফিল্ডে হামজার সাথে হৃদয়কে দেন, আমার কাছে সেটা প্রপার হবে, কারণ হৃদয় ডিফেন্ডিং ওয়াজ ফ্যান্টাস্টিক। সোহেল রানার থেকে আমার মনে হয় যে ওখানে যদি আপনি হৃদয়কে দেন, হৃদয় ওই জায়গাটা বুঝে কীভাবে খেলতে হবে। ইন্ডিয়ার সাথে কিন্তু সে যথেষ্ট ভালো খেলেছে। অ্যাট দ্য সেম টাইম সমিতকে যদি আপনি জামালের জায়গায় নাম্বার 10 পজিশনে দেন, আমার কাছে মনে হয় ক্রিয়েটিভিটি আরও তৈরি হবে, গোলের চান্স তৈরি হবে। এশিয়া কাপের পথে বড় বাধা বাংলাদেশের আক্রমণ ভাগ। ভুটান ম্যাচেও ফিনিশিংয়ের অভাব ছিল চোখে পড়ার মতো। ফাহমিদুল স্বপ্নবিলাসী করলেও ফুটবল যে টিম গেম সেটা আবারও একবার মনে করিয়ে দিলেন এমিলি। আমাদের প্লেয়ারদের আসলে দায়িত্ব নিয়ে কাজগুলি করতে হবে। এবং প্রতিপক্ষ দলে আছেন ইকসান ফান্দি। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে হেডে দৃষ্টিনন্দন দুটি গোল করেছেন 26 বছর বয়সী এই ফুটবলার। থাইল্যান্ডের শীর্ষ লিগে দারুণ একজন ফরওয়ার্ড তিনি। আক্রমণ ভাগকে বিশেষ নজরে রাখার পরামর্শ দিলেন এই সাবেক ফুটবলার। ইসকান ফান্দি এবং ইলহান ফান্দি দুজন স্ট্রাইকার রয়েছে, দেন প্লেইং থাইল্যান্ড লিগ, মানে দে আর টপ প্লেয়ার, এবং লাস্ট ম্যাচেও কিন্তু মালদ্বীপের এগেইনস্টে তারা গোল করেছে। সুতরাং তাদের উপরে একটা এক্সট্রা ফোকাস আপনাকে রাখতেই হবে, স্পেশালি সেট পিসগুলিতে। এবং তারা ম্যাক্সিমাম কিন্তু ফ্ল্যাঙ্ক থেকে ক্রস করে, ফ্ল্যাঙ্কগুলি আপনাকে বন্ধ করতে হবে মাস্ট। সিঙ্গাপুরের সাথে কিন্তু আপনাকে কিন্তু এরিয়াল বলগুলিতে কিন্তু খুব কনসার্ন থাকতে হবে। মালদ্বীপ ম্যাচে কিন্তু তারা 3টা গোলে 2টাই কিন্তু এরিয়াল বলে গোল করেছে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। আতা ভাই, যাকে এক নামে চেনেন ফুটবল পাড়ার মানুষ, মাঠে আর কেউ না থাকলেও ঠিকই পতাকা হাতে হাজির থাকতেন মহা পাগল এই মানুষটি। ফুটবলে জীবন যৌবন উৎসর্গ করা মানুষটি আজ বার্ধক্যে উপনীত। প্রয়োজন শেষ, তাই আতা ভাইয়ের খোঁজ নেয় না কেউই। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দেখার আকুতি আতা ভাইয়ের। সুযোগ পেলে দেখা করতে চান হামজা চৌধুরীর সঙ্গে। শাহিন আলমের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মুজনাবিন তারেক। প্রত্যেকটা গল্পের পেছনে আরও একটা গল্প থাকে। বাংলাদেশের ফুটবলে এখন যখন নবজাগরণ চলছে, সেই গল্পের পেছনেও আরও একটা গল্প আছে। আর সেই গল্পের অন্যতম চরিত্র আতা ভাই, বাংলাদেশের ফুটবলের একনিষ্ঠ একজন সমর্থক। এখন তিনি প্রায় বার্ধক্যে উপনীত হয়েছেন। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তার প্রত্যাশার গল্প জানাবো আপনাদের। আতা ভাই আছেন? আতা ভাই ভালো আছেন? আমি তারেক, যমুনা টেলিভিশন থেকে আমার মতো সমর্থককে পৃথিবী কোনো জায়গা পাবেন না। খুব খুশি হয়েছি। একসময় মোহামেডান আর জাতীয় স্টেডিয়ামই ছিল তার বিচরণ। 82 বছরে পা রাখা আতা ভাইয়ের ঠিকানা আজ 4 দেয়ালের ছোট্ট এই কক্ষ। গায়ে জড়ানো প্রিয় ক্লাব মোহামেডানের সেই সাদা কালো জার্সি। My name is Ata Bhai. Everybody knows me, but I am alone in this world. I am surviving in this world. দুর্দিনে মাঠে একাই সমর্থন জানিয়ে গেছেন দলকে। আজ ফুটবলে যখন সুদিন, তখন উপেক্ষিত আতা ভাই। এ নিয়ে অবশ্য আক্ষেপ নেই তার, তবে যেতে চান মাঠে, গলা ফাটিয়ে সমর্থন জানাতে চান হামজা জামালদের। I didn't miss any matches. None of them. আর এই ফুটবলে তো জান দিয়ে দিলাম, সবসময় আমি মাঠে যেতে চাই, অলওয়েজ। আই কান গো, আমার জীবনে এত কানলাম না, বসে বসে একা কান্দি। আমি
দেখতে চাই খেলা, আমার মতন সমর্থক আপনি সবাইকে নিয়ে যান, দেখবেন ফুটবলে কি রিজয়েস কীরকম করতে হয় আমরা জানি। পেতে চান হামজা চৌধুরীর সাক্ষাৎ। হামজা চৌধুরী ভাই, হ্যাঁ, উই আর ভেরি ভেরি হ্যাপি। আপনাকে আমি পার্সোনালি দেখতে চাই। এই দেশে ফুটবলে আমাদেরকে আর উন্নত করে দেন, আর উন্নতি করে দেন, উইল বি হ্যাপি। জীবনের প্রায় ৬৫ বছর কাটিয়েছেন ফুটবল মাঠে। ফুটবলই যার প্রথম ও শেষ প্রেম, সেই আতা ভাই ঘরে বসেই খোঁজ রাখেন প্রিয় লাল সবুজ দলটার। মিডফিল্ড, মধ্যে মাঠ সুপার ক্লাস, অফেন্স মাশাল্লাহ মাশা, ডিফেন্স ভালো রাখতে হবে, দেন দে কান কাম টু দের। আমাদের সিঙ্গাপুর যে আছে অনেক কষ্ট হবে আমাদের কাছে গোল করার জন্য। যে ক্লাবে কাটিয়েছেন জীবন যৌবন, সেই মোহামেডান প্রথমবারের মতো পেয়েছে পেশাদার লীগ শিরোপা। বহুল আকাঙ্ক্ষিত সেই মুহূর্ত মাঠে বসে দেখতে না পারার আক্ষেপ মহাপাগল এই মানুষটির। 20 বছর থেকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। শয্যা সংকটে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট জরুরি বিভাগের রোগী ভর্তি নিলেও দিতে পারছে না সিট। অভিযোগ আছে চিকিৎসার আর প্রয়োজন নেই এমন অনেককেই ছাড়পত্র দিলেও হাসপাতাল ছাড়ছেন না তারা, ফলে অস্বস্তিতে আছে হাসপাতাল কর্তৃপক্ষ। আনোয়ার হোসেন ঈদের দিন বাঁশ দিয়ে তার চোখে আঘাত করে স্থানীয় এক ব্যক্তি। অবস্থা গুরুতর হওয়ায় টাঙ্গাইল থেকে সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন তিনি। ভর্তি করছে, সিট নাই, উপরে ডাক্তার বলে নাই যে সিট আছে উপরে নিয়ে দেন, পরে কয় কি না দেওয়া নিষেধ। ব্যথার চুড়ে মাথা সিরা পড়তাছে, না থাকি বইয়া থাকবার, না থাকি খালিয়ে থাকবার। তাড়াতাড়ি মনে হয় চিকিৎসা দিলে আমাদের ভালো হতো। জুলাই আহতদের মধ্যে যাদের আর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই এমন 30 জনকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি। কিন্তু চক্ষু বিজ্ঞানের 4 তলার বি ব্লকের সিটে তারা অবস্থান করছেন। কর্তৃপক্ষ জানান চাইলেও সেখানে অন্য সেবা প্রার্থীকে সিট দিতে পারছে না তারা। বিভিন্ন ভাগে বিভিন্ন পর্যায়ে ফলো আপের জন্য তারা সাজেস্ট করেছেন, কিন্তু এরা প্রথম দিকে কোঅপারেট করলেও পরে যখন আমরা এটা ইমপ্লিমেন্ট করতে যাই তখন বাধার সম্মুখীন হই। ওদের কথা বিবেচনা করে সাধারণ জনগণ সেটা মেনে নিচ্ছে। এরা যদি অকুপাই করে থাকে তাহলে ওই সিটগুলোতে আমরা সাধারণ রোগীদের ভর্তি দিতে পারছি না। আহতদের বক্তব্য জানতে সেখানে গেলে দেখা যায় ভেতর থেকে তালা দেয়া। হাসপাতাল থেকে জানা যায় 54 জনের মধ্যে ভেতরে আছেন 4-5 জন, বাকিরা ঈদে বাড়িতে গেছেন। ওদের দাবি হচ্ছে এরকম যে ওদের অনেক দূরের থেকে চিকিৎসা নিতে আসতে হয়, থাকার অনেক রাত্রে চলে আসে, ওরা থাকার কোনো জায়গা নাই। শয্যা সংকট এবং আহতদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বললেন ঈদের ছুটি, তাই নিরাপত্তাজনিত কারণে ভেতর থেকে বি ব্লক তালা দিয়ে রাখতে পারে আহতরা। ছুটির পর এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বসবে মন্ত্রণালয়। ওদের ব্যাপারে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা হয়তো আমাদের বুঝতে ম্যাডাম বা আরো যারা অন্যান্য আন্তঃ মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু তাদেরকে যথাযথভাবে মানে এখান থেকে চলে গেলে তার কষ্ট না পায়, সাফার না করে সেটা ইনশিওর করেই ছাড়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছেন শনিবার পুরোদমে চালু হবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চামড়া কেনা বেচায় নৈরাজ্য, নির্ধারিত দামে বিক্রি হয়নি পশুর চামড়া। 300 থেকে 600 টাকাতেই বিক্রি হয়েছে বেশি। দাম না পেয়ে অনেকেই ফেলে দিয়েছেন। বস্তার রাস্তায় চামড়া পড়ে থাকতে দেখে হতবাক সবাই। রোববার রাতে সবচেয়ে বেশি দরপতন হয়। মৌসুমী ব্যবসায়ীদের জিম্মি করে আড়তদাররা পানির দামে কিনেছেন। তদারকি না থাকাতেই এমন করুণ পরিণতি। বস্তার রাস্তায় পড়ে থাকা গরুর চামড়া তুলতে ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মী। কাঙ্ক্ষিত দাম না পেয়ে 4টি চামড়া ফেলে দিয়ে গেছেন একজন মৌসুমী ব্যবসায়ী। ঈদের পরের 2 দিনের চিত্র এমন। সিন্ডিকেট করে আড়তদাররা দাম বাড়িয়ে দেওয়াতেই অনাকাঙ্ক্ষিত এই অবস্থা। গুদামের সামনে পালায় দিয়ে আইটা গেছি, হ্যাঁ, রাতের বেলা, তখন রাতে 9:30 পৌনে 10টা বাজে। 220 টাকা 250 টাকা এরকম রেট বলে। তা আমরা কিছু পরিমাণ যেগুলো ভালো মাল ছিল বিক্রি করছি, আর প্রায় 100-150 মতো আমরা চামড়া ফেলে দিচ্ছি। রাজধানীর পোস্তা এলাকার অলিগলিতে পড়েছিল বস্তাভর্তি গরুর চামড়া। খাসির চামড়ার দাম না থাকায় ফেলে দিয়ে চলে যায় অনেক বিক্রেতা। 400 টাকা
বলছিল 500 টাকা দিয়ে আমি কি করবো, আমি তো সবই এক, যেদিকে যাই সেদিকে এই কথাই বলে। চামড়ার কোনো হিসাব নাই, চামড়া মানে মূল্যই দেয় না এখানে। অনেক মানুষ কষ্ট করে আপনাকে, আমাদেরই লোকই আপনাকে 600 টাকা নারায়ণগঞ্জ থেকে কিনে নিয়েছে, মাগার এখানে আইসা আপনাকে 300 টাকা বেচছে। ঈদের দিন কিছুটা বেশি দামে বেচা কেনা হয় চামড়া। তখন এক একটি চামড়ার দাম ছিল 600 থেকে 800 টাকার মধ্যে, কিন্তু তার পরদিনই পাল্টে যায় সবকিছু। দামের ভয়াবহ মূল্যপতন ঘটে। 200 থেকে 300 টাকা পর্যন্ত এক একটি চামড়ার দাম বলে আড়তদার। এতে উপায়ন্ত না দেখে ওই দামেই কেউ কেউ বিক্রি করে চলে যান, কেউ কেউ ফেলে দেন চামড়া। একটা মালের প্রতি 500 টাকার মতো খরচ আছে। ওনাদের যদি 1000 মাল কিনে ওখান থেকে ওনাদের কাট পড়বে, বাদ পড়বে, সেই হিসাবে তুলনা হিসাবে ওনারা এটা ভালো বলতে পারে। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হয়নি কোথাও। পোস্তায় প্রায় 1 লাখ পিস চামড়া কেনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়, কিন্তু সংগ্রহ কম হয়েছে 20%। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজ আছে, এর মধ্যে ভালো মন্দ আছে। চামড়া বিভিন্ন ধরনের চর্মরোগ হয়, মৌসুমি ব্যবসায়ীরা বুঝে না। এর জন্য ওরা তো আসে বিভিন্ন জায়গাতে চামড়া নিয়ে 50, 100, 150, 200 করে নিয়ে আসে, একসঙ্গে দাম বলেন। তো ভালো মন্দ মিলে দাম দিতে গেলে আমরা তখন বিচার করি 20 থেকে 30% চামড়া নষ্ট থাকে। তো ওইভাবে হিসাব করতে গেলে চামড়া দামটা হাজারে নিশিয়ে হিসাব করে। মূল্যবৃদ্ধি দিয়েই দায়িত্ব শেষ করেছে সরকার। লবণযুক্ত চামড়ার দাম ঠিক করা হলেও কাঁচা চামড়া কত দামে বিক্রি হবে তা দেখভাল করেনি কোনো প্রতিষ্ঠান। ফলে বিশৃঙ্খল হয়েছে চামড়ার বাজার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির চামড়া পাচার রোধে দেশের সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দুর্গম সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। ঈদে আগে ভাগে পদক্ষেপ নেয় পাচার রোধে সফলতা আশা করছে বিজিবি। সরেজমিনে গারো পাহাড়ের ভারত বাংলাদেশ দুর্গম সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছে যমুনা টিভি। হোসাইন শাহিদের প্রতিবেদনে ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে ভারত বাংলাদেশ সীমান্ত। কুড়িগ্রামের সাহেবের আলগা থেকে সুনামগঞ্জের মোহনপুর পর্যন্ত 243 কিলোমিটার এই সীমান্তে রয়েছে বেশ কিছু ঝুঁকিপূর্ণ দুর্গম এলাকা। এসব এলাকায় বিজিবি পায়ে হেঁটে টহল দেওয়ার পাশাপাশি ব্যবহার করছে বিশেষ এই পরিবহন। ভারতের অংশে বিএসএফের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলেও বাংলাদেশের অংশ দুর্গম। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা হয়েছে নিরাপত্তা নিশ্চিতে। মাইকিং ও উঠান বৈঠকের মাধ্যমে করা হচ্ছে সচেতন। আমাদেরকেও সচেতন করছে যে বর্ডারে যদি ওইখান থেকে ভারত থেকে কোনো লোকজন আসে আমাদেরকে তাৎক্ষণিক জানাবে। এই এলাকায় আমরা যারা আছি সবার কাছেই বিজিবির মোবাইল নাম্বার আছে, তারা বলছে যে কোনো সমস্যা হলে আমাদেরকে কল দিবে। সরকার পতনের পরে দেয়া বিজিবি টহল আরও বেশি বাড়ছে, এখন আমরা কোনো আতঙ্ক আমরা 24 ঘন্টা নিরাপদে। এই সীমান্ত এলাকায় রয়েছে বেশ কিছু পাহাড়ি ছড়া ও নদীপথ, যেখানে বাংলাদেশ ও ভারতের লোকালয় একেবারেই কাছাকাছি। তাই চামড়া পাচার রোধে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা এই জায়গাগুলোতে আমাদের নিরাপত্তা বলয় অত্যন্ত মজবুত করেছি। এখানে অনেকগুলো জায়গায় আপনার দুর্গম, যেখানে পায়ে হেঁটে যাওয়া খুবই মুশকিল। বিজিবি বলছে সীমান্তে যে কোনো অপরাধ দমনে প্রস্তুত তারা। প্রতিটি গোপন রুট চিহ্নিত করে নজরদারির আওতায় আনা হয়েছে। পশু কোরবানির চামড়াগুলো যাতে আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যেতে না পারে, পাচার হয়ে যেতে না পারে, সেই জন্য সবচেয়ে হটস্পট যেগুলো আমরা চিহ্নিত করে থাকি বা যেদিক দিয়ে সম্ভাবনা আছে ওই দিক দিয়ে আমরা নজরদারিটা অত্যন্ত বেশি বাড়িয়েছি। বিজিবির নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়লে কোরবানির চামড়া পাচার রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গারো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহের এই সীমান্ত অঞ্চলে দুর্গম এলাকাগুলোতে এভাবেই পাহারা দিচ্ছে বিজিবি। স্থানীয়রা বলছেন সীমান্তবর্তী এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা আরো ভালো করতে হবে। একদিক দিয়ে পাওয়া যাবে নিরাপত্তা, অপরদিকে কাজ করতে সহজ হবে বিজিবি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। পবিত্র ঈদুল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি লম্বা ছুটি থাকার কারণে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর কমলাপুরের সকাল থেকে নিয়মিত বিরতিতে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদের ছুটি আরও কিছুদিন বাকি থাকায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। ঢাকায় ফেরার থেকে ঢাকার বাইরে যাবার যাত্রীর সংখ্যাই বেশি দেখা গেছে। তবে চাপ কম থাকায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন বলে জানান যাত্রীরা। তেমন ঘোরাঘুরির সময় পাই নাই, যেহেতু বাসাতে ব্যস্ত থাকতে হয়েছে ফ্যামিলির সাথে।
কুরবানি এবং আত্মীয় স্বজন বাসায় আসার কারণে এদেরকে সময় দিতে হয়েছে, ফ্যামিলিকে সময় দিতে হয়েছে। 1-1.5 ঘন্টা লেট হয়েছে, আর গরমে তো বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয়েছে, প্লাস মনে করেন যে গরমে অনেক ভোগান্তি হয়েছে। যাওয়ার সময় একটু জ্যাম ছিল, কিন্তু আসার সময় খুব কমফোর্টলি আমরা ঢাকা চলে আসছি আর কি। বেটার ছিল, প্লাস নিরাপত্তাটাও খুব ভালো ছিল আর কি ট্রেনে। কুষ্টিয়ায় বহুতল ভবন থেকে জব্দ হওয়া কোটি টাকার একটি গাড়ি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিমের গাড়ি বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাতে শহরের সাফিনা টাওয়ারের গ্যারেজে থেকে গাড়িটি জব্দ করেছে পুলিশ। গাড়ির ভেতর থেকে মিলেছে নথিপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার। পুলিশ বলছে গাড়িটি কয়েক মাস ধরেই গ্যারেজটিতে ছিল। জব্দ হওয়া নথিতে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নাম রয়েছে। ধারণা এটি তারই গাড়ি। গাড়িটি গ্যারেজে কে রাখলো বিষয়টি তদন্ত চলছে। একটি গাড়ি আমাদের কুষ্টিয়ায় পুলিশ লাইনের সামনে ফ্ল্যাটের নিচে পাওয়া যায় এবং এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা চলছে যে গাড়িটা এখানে আসলো কি করে। একটা রিসিট পাওয়া গেছে সার্ভিসিংয়ের, সেই রিসিটে আনোয়ার আজিমের নাম লেখা আছে, কিন্তু একটা গাড়ির যে ট্যাক্স টোকেন বা রেজিস্ট্রেশন কার্ড এই জাতীয় কোনো কাগজপত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরবর্তীতে এটা আমরা নিশ্চিত হওয়ার পরে এর পরবর্তী আইনগত কার্যক্রম আমরা গ্রহণ করব। দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার 2 সীমান্ত থেকে 20 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায় সোমবার দিবাগত রাতে বিজিবির টহল চলাকালীন পুশকৃতদের আটক করা হয়। বিজিবি 42 ব্যাটালিয়নের কমান্ডার জানান, দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর থেকে 2 নারী ও 9 শিশু সহ 13 জনকে আটক করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত থেকে 2 নারী ও 3 শিশু সহ 7 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাগরিকত্ব যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এর আগে গত মাসে দিনাজপুরের এনায়েতপুর সীমান্ত দিয়ে 19 জনকে পুশিন করেছে বিজিবি। তিন জেলায় সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। নরসিংদীর শিবপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী 3 বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার ইটাখোলা শিবপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নরসিংদী শহর থেকে খেলার সামগ্রী কিনে ফিরছিলেন 3 বন্ধু। বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় মোটরসাইকেলে চাপা দেয় বাস। ঘটনাস্থলে সাইফুল ও আশিক আর ঢাকায় নেয়ার পথে মারা যায় অপু। রূপগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার 2 আরোহী নিহত হয়েছেন, আহতও হয়েছেন 2 জন। সোমবার রাতে উপজেলার বিশ্ব রোড এলাকার সাইফিং কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আবুল হাসানের ছেলে শাহরিয়ার ও অজ্ঞাতনামা অটোরিকশা চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারি চালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন শাহরিয়ার ও তার বন্ধুরা। পথে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মারা যায় 2 জন। রাজধানীর কালশি এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে মিরপুর 11 নম্বর সেক্টরের বি ব্লকের মিল্লাত ক্যাম্প এলাকা থেকে পেপার সানি নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ভোরে একটি গলিতে পায়ে গামছা বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। নিহত যুবক পাশের একটি ক্যাম্পের বাসিন্দা বলে জানান স্থানীয়রা। নিহতের স্বজনরা জানান, স্থানীয় বিহারি ক্যাম্পের কয়েকজনের সঙ্গে সানির দ্বন্দ্ব ছিল। এ নিয়ে এর আগেও কয়েকবার তার উপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নামে একাধিক মামলা আছে, নিজেও মাদক কারবারি। পুলিশের ধারণা, মাদক ব্যবসা নিয়ে তাকে খুন করা হতে পারে। পরিচয় ভাই পাওয়া যায় না। পরিচয় আমরা সবাই শুনছি যে ওটা 12 নম্বরের ওই মুগেপাড়া ক্যাম্পের এই জায়গায় আনিয়ে জবরদস্ত, এটা সবাই সকালে দেখছে। রাত্রে চিল্লাচিল্লি শুনছিলাম, হইচই, তারপর থেকে আর কোনো হয় নাই। সকালবেলা ঘুমাতে উঠছি যখন, তখন শুনি যে দিকে ডেড বডি ফারানো। তো সাভারে থাকে, ওখান থেকে কালকে ফোন কে দিল আমার ছেলেকে, কে ডাকলো এটা আমি জানি না, কিন্তু জিন্দা ডাইরেক্ট বলছিল আমি ওকে জবা করব। ওর মা বলছে মারলি কেন, জবা কইরে দিদি। মাদককে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলটা দেখেন সেটা হলো এটা বিহারি ক্যাম্পের পাশে মিরপুরের একটি জায়গা থেকে তাকে নিয়ে এসে একটা প্রাইভেট কার, একটা মাইক্রো বাসে করে পরে তাকে হত্যা করে এখানে ফেলে যায়, ঘটনাস্থলে ফেলে যায়। গাজাগামী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে থাকা পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ বাকি 11 জনকে আটক করেছে ইসরায়েল। বেন গুরিয়ন বিমানবন্দরের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে তাদের। বর্তমানে আশকেলন বন্দরে রয়েছে ফ্রিডম ফ্লোটিলার নৌযানটি।
আটককৃত মানবাধিকার কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে তেল আবিব। তবে কেউ যদি এই সিদ্ধান্ত মানতে রাজি না হয়, ইসরায়েলের রামলে শহরের একটি ডিটেনশন সেন্টারে রাখা হবে। তাদের মুখোমুখি হতে হবে আইনি প্রক্রিয়ার। এক সপ্তাহ আগে ইতালি থেকে গাজার পথে যাত্রা করেছিল মানবাধিকার সংগঠন ফ্রিডম ফ্লোটিলার জাহাজ ম্যাডলিন। টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। শহরটিতে ন্যাশনাল গার্ডের আরও ২,০০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অভিবাসী নগরের কেন্দ্রে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে ফ্ল্যাশব্যাং ও রাবার বুলেট ছোড়ে নিরাপত্তা বাহিনী। তাদের অভিযোগ, আন্দোলনকারীরাই প্রথমে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে পুলিশের দিকে। লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ভবন ও কর্মীদের নিরাপত্তায় সক্রিয় রাখা হয়েছে প্রায় ৭০০ মেরিন সেনা। ফেডারেল সরকারের এমন পদক্ষেপে ক্ষুব্ধ ক্যালিফোর্নিয়া প্রশাসন। ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে রাজ্যটি। আবারও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ করেছে ইসরায়েল। হামলা অব্যাহত রয়েছে উপত্যকা জুড়ে। সোমবার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। এদিন রাফায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে অতর্কিত হামলা চালায় ইসরায়েল। মৃত্যু হয় অন্তত ১৪ ফিলিস্তিনির, যদিও সেখানে হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল। উপত্যকার বিভিন্ন স্থানে টার্গেট করা হয়েছে শরণার্থী শিবির ও স্বাস্থ্যকেন্দ্র। গাজা সিটিতে ব্যাপক ভয়াবহ বোমাবর্ষণে এক সাংবাদিক ও ৩ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।